নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা অন্যান্য গল্পে যেরকম ভালোবাসা দিয়ে থাকো, আশা করি এই গল্পেও তেমনি ভালোবাসা দেবে। অন্যান্য গল্পের মতন তোমাদের এই গল্পটিও ভালো লাগবে। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজ তারই লেখা একটি গল্প তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অমর ধাম। মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে। যাই খাচ্ছি তাতেই অম্বল হচ্ছে। বিকেলে মাথার যন্ত্রণা, রাতে একেবারে ঘুম নেই, কাজে একেবারে এনার্জি পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল যে ওষুধে সাময়িক উপকার হতে পারে, কিন্তু স্থায়ী কিছু হবে না। তার থেকে ভালো ভালো কোনো জায়গা থেকে একটু ঘুরে আসতে হবে। মাস দুয়েক থাকলেই নাকি সেরে যাব। কোথায় যাব এইটা নিয়েই কিন্তু একটা বিশেষ সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ বলল হাজারিবাগ, আবার কেউ বলল দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সাথে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি। আচমকা পিঠে কার স্পর্শ। ফিরে তাকিয়ে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সাথে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারাটা যে তোর বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? কি ব্যাপার সেটা ওকে বললাম। শুনে অমল বলল, ওই ভুবনেশ্বর, দেওঘর এইসবের চিন্তা ছেড়ে দাও। ওখানে কিচ্ছু হবে না। তুমি মিলনপুরে চলে যাও। ওখানে 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। এই মিলনপুরটা কোথায়? কখনো তো নাম শুনিনি। বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে। বেশি ভিড় হলেই জলবায়ু বদলে যায়। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু যাব কি করে? তাছাড়া থাকবোটাই বা কোথায়? আহা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো অসুবিধা হবে না। আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে। এখন সেখানে আর কেউ যায় না। আমিও তো এখন অন্য জায়গায় থাকি। তবে তোমার চিন্তা নেই, ওখানে লোক আছে। তার কাছে গিয়ে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। তুমি যাও তো। অমল আরও বলল, গিরিডি স্টেশনে নেমে বাসে আরও 13 মাইল। মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কেউ দেখিয়ে দেবে। তাহলে তুমি আর দেরি করো না, তুমি চলে যাও, শরীরটাকে সারিয়ে এসো। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারিদিক অন্ধকার। একদিকে নিচু নিচু পাহাড়, আর তার কোলে ঘন অরণ্য। আরেকদিকে সরু নদী, প্রায় ওই নালার মতন, কিন্তু তার কি জলের কলকল শব্দ। স্রোতটা পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চটা জেলে কোনো রকমে এগাতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলে হোঁচট খাওয়ার আশঙ্কা। পথের এক পাশে একটা মুদির দোকান। মুদি তখন দোকানের ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এইখানেই অমরধামটা কোথায় বলতে পারবেন? মুদি লণ্ঠনটা তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেইখানে তো কেউ থাকে না, বাড়িটা একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম মুদি বাড়িটা সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি আর অমন আমাকে আসতে বলতো?
হ্যাঁ, এমন হয়তো হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশটা পরিষ্কার করে না, তাতেই হয়তো আগাছা জন্মেছে। আমি তখন বললাম, হ্যাঁ ঠিক আছে সেটা, কিন্তু বাড়িটা কোন দিকে একটু বলো তো। দোকানদার বলল, সোজা চলে যান, সামনে একটা ছোট টিলা দেখতে পাবেন, সেইটাকে বাঁদিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, পাশেই সাহেবদের গোরস্থান, সেইটা ছাড়িয়ে আর একটু এগালেই সাদা পাতিল দিয়ে ঘেরা অমর ধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ, সাবধানে এগাতে লাগলাম। রাত কিন্তু 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন অন্ধকার ঘেরা এই জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। চারিদিকে ঝিঝি পোকার ডাক, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক, মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপটা পাওয়া বিচিত্র নয়। এক সময় নিচু টিলাটা পেলাম, গোরস্থানটাও পেলাম, অন্ধকারে অনেকগুলো আলোর পুটকি, সম্ভবত শিয়ালের চোখ। বড় শেয়াল, অর্থাৎ বাঘ হওয়ার আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, মানে এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে, জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল সবুজ হয়ে গেছে। গেট ঠেলার সঙ্গে সঙ্গে ক্যাঁচ ক্যাঁচ করে একটা বিকট শব্দ করে সেটা খুলে গেল। ভেতরে গিয়ে দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। প্রায় 12-10 কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল, কে? আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পারতো না? আহ, তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি। দাঁড়াও দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আমার কিন্তু নিজের খুব অবাক লাগলো। কে এই লোকটা? আমার নামই বা জানলো কি করে? তবে কি আমাদেরই কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকি উড়ে গেল, আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটা লোক আমার দু কাঁধে দুটো হাত রেখে বলল, ওহ পার্থ, কত যুগ পরে দেখা বলো তো। টর্চের আলোটা তার দিকে ফেললাম। লম্বা পুলক? আহা, আমাদের কলেজে দুজন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেটে পুলক। তার পরের কথাটা মনে পড়তেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা প্রবাহ নামল, বুকের শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক নাকি তখন মোটর সাইকেলে ছিল, সামনাসামনি এক লরির সাথে ধাক্কা। পুলক আর তার মোটর সাইকেল নাকি দুই একেবারে ছাতু হয়ে গেছিল। এলো, সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, না, চলো চলো। বলছি কি কি, মানে ওই একটা কথা ভাবছিলাম। কি কথা? মানে ওই মানে 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 আমি 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 শুনেছিলাম তুমি নাকি দুর্ঘটনায় মারা গেছো। ওই ধরো বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। একরকম মরাই তো বলে, বা পাটাতে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানেই চলে এসেছি। সত্যি কথা কি বলতে নেই, এখন অনেক ভালো আছি ভাই। এইখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। আসো আসো, ভেতরে আসো। শরীর কিন্তু খুবই ক্লান্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথাবার্তা বলতে আমারও ঠিক ভালো লাগছিল না। তখন মাথায় ঘুরছে কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। আচ্ছা, তুমি স্নান করবে তো?
পুলক জিজ্ঞাসা করল। মানে না, এত রাতে নতুন জায়গায় ঠিক সাহস হচ্ছে না, বুঝলে। আরে গরম জলে স্নান করে নাও, শরীর একেবারে ঝরঝরে লাগবে। ঠিক আছে, আমি গরম জল এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এইখানে তোমার রান্না করে কে? পুলক বলল, রান্না, গদ্দর পরিষ্কার, বাসন মাজা সবকিছুই মুংলা করে। মুংলা এদেশেরই লোক, ভারী কাজের। আহ তুমি খাবে না? না ভাই, আমি না সন্ধে 6টার মধ্যে খেয়ে নিই। নাও নাও, তুমি আর বসে থেকো না, খেয়ে নাও চট করে। নিশ্চয়ই তুমি খুব ক্লান্ত, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা তোমার ঘর। ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের ওপর জলের গ্লাস। ভোরে উঠে যে আমার জল খাওয়ার অভ্যেস, এটা পুলক জানলো কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্রই গভীর নিদ্রা। মাঝরাতে প্যাঁচার বিদঘুটে ডাকে ঘুমটা ভেঙে গেল। মাথার কাছের খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানায় এসে পৌঁছেছে। ঘরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম। বরফের মতন ঠান্ডা স্পর্শ। চোখ খুলে রক্তহীন হয়ে গেল। আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে, একটা হাত প্রসারিত। সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠে বসলাম। কি হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়েই দেখলাম বিছানা খালি, কোথাও কিছু নেই। না, তুমি নিতান্তই ছেলে মানুষ, সরো, আমি তোমার পাশে শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম। না মানে না 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 না, তোমাকে শুতে হবে না, তুমি যাও, তুমি আরাম করে শোও। পুলক সরে গেল। ঘুমাবার চেষ্টা করতে করতে নতুন একটা চিন্তা মনে এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে কিন্তু তখন আর পরীক্ষা করতে ইচ্ছা করলো না। ঘুমে তখন চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম ঘরের দরজা ভেতর দিয়ে খিল দেওয়া। এইদিক ওইদিক চোখ ফিরিয়ে দেখলাম ভেতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাত্রে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢুকবার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম পার্থ? কি হচ্ছে কি পার্থ? স্বপ্ন? তা হয়তো হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো যেন চোখের সামনে ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি। মুখ হাতটা ধুয়ে নাও, মোংলা এক্ষুনি চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকের চেয়ারে পুলক বসে বলল, এই মোংলা, মোংলা, এই পার্থবাবু চাটা নিয়ে এসো। চা আর টোস্ট নিয়ে যে এলো, তাকে দেখে আমার সারাটা শরীর কেঁপে উঠল। এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলে এক তিলও মাংস উঠবে না, এমনই শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা সেটাই বোঝা যায় না। সরু কাঠির মতন হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে।
চা টোস্ট দিয়ে চলে যাওয়ার পর আমি বললাম, লোকটার চেহারা দেখলে তো ভয় করে। পুলক বলল, মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই সমান। মোংলার চেহারা যেমনই হোক না কেন বন্ধু, মোংলা কিন্তু বড্ড কাজের ছেলে। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না, না? নিজের 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 লোক মানে? নিজের লোক মানে ওই খুব জানাশোনা। একে এখানকার গা থেকে অমলই জোগাড় করে নিয়ে এসছে। খেতে খেতে বললাম, ওই তোমার চা টোস্ট কই গো? পুলক উত্তর দিল, আমি এসব খাই না ভাই, আমার আবার এইসব সহ্য হয় না। ভোরে ঘুম থেকে উঠে একটু শোলা ভেজানো খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, আচ্ছা তুমি বসো, আমি না একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? এই একবার পোস্ট অফিস যাবো বুঝলে, তাছাড়া আরো দু এক জায়গায় কাজ আছে, সেটা একবারে ঘুরে আসবো। আর তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেবো। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যের সময়ও না। মোংলাকে জিজ্ঞাসা করতে সে বলল, আগে বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নাই, কোথায় যে যান। রাত্রে খাওয়ার সময় এক কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুটো রুটি। মোংলা চৌকাঠের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। ঠিক মনে হলো এইগুলো নিয়ে মনে হয় কেউ বাইরে অপেক্ষা করছিল। আমি কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এই বাড়ির বাতাসে কেমন জানি ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাতেই দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি, ঘুম আসেনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ। দুই হাতে পাতা রগলালে যেরকম শব্দ হয় ঠিক এরকম। জানালাটা খুলে আমি বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠোনের একটা গুড়ির উপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি করে বসে, একজনের হাত আর একজনের গলায়, আর একটু দূরের একটা ডালে বসে মোংলা দোল খাচ্ছে। লম্বা চেহারা, সারা দেহে এক তিল মাংসও নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তেই মুখের ভেতর থেকে একটা আর্তনাদ বেরিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে দেখল, চোখ নেই, তবুও কি মর্মভেদী দৃষ্টি। বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোর মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের অবয়ব তৈরি হলো। তখন চিনতে আর ভুল হলো না, একজন পুলক আর একজন অমল। আমি কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব নয়। বাইরে খটখট শব্দ, মনে হচ্ছে একাধিক কঙ্কাল বাইরে পায়চারি করছে। সেই শব্দের সাথে প্যাঁচার ডাক, বাদুড়ের ডানার ছটপটানি এক অদ্ভুত ভয়াবহ অবস্থার সৃষ্টি করল। ভোর হতেই আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে। দিনের আলোতেই মোংলার মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে এসে পৌঁছালাম, মুদি তখন দোকানের ঝাঁপ তুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, ও ও এক গ্লাস জল জল।
দোকানদার আমাকে দেখে অবাক। বোধ করি জীবন্ত দেখবে সেটা উনি আশাও করেননি। জলটা দেবার পর তিনি জিজ্ঞাসা করল, আপনি অমর ধাম থেকে আসছেন? হ্যাঁ। খাবার দাবার কি করতেন? দোকানদারের কাছে কিছু বলতে ইচ্ছা করলো না, শুধু বললাম, ওই তো মোংলা যা রাধ্য। দোকানদারের মুখটা হা হয়ে গেল, দুটি চোখ বিস্ফারিত। কাঁপা কাঁপা গলায় সে বলল, মোংলা 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 মানে মোংলা মুন্দা। নোংরা নোংরা করতে বছর 5 আগে অমর ধামের একটা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। আত্মহত্যা? কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়াতে নাকি ভাইপোরাই ওকে মেলে ঝুলিয়ে রেখেছিল। আর আমি দাঁড়াইনি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত আমার আর শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে এসে হাজির হলেই অসুবিধা। বাকি কাহিনীটা শুনলাম গিরিডির স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গেছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গেছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সাথে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, আর এইসবের কি ব্যাখ্যা হতে পারে? পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এটা তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্য কি আমাকে এখানে ডেকে আনা হয়েছিল? তাহলে আমাকে মুঠোর মধ্যে পেয়েও ওরা ছেড়ে দিল যে? আমার গলায় পইতে আছে বলে কি? কি জানি, যত ভাবি ততই যেন এই প্রশ্নের কোনো উত্তর পাই না।